আমরা বিভিন্ন সীমান্তের দিকে নজর রাখছি। এবার চলুন আমরা একটু গেদে সীমান্তে চলে যাই। সেখানে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পলাশ। সকাল থেকে সেখানে পরিদর্শন চলেছে, নজরদারি চলেছে লাগাতার। সেই ছবি আমরা দেখেছি পলাশের সঙ্গে। পলাশ, সারাদিন পেরিয়ে এখন এই মুহূর্তে ওই সীমান্তের ছবিটা একবার তোমার সঙ্গে দেখবো, কি নতুন আপডেট আসছে সেখান থেকে? সৃজিতা, তোমাকে আমি প্রথমেই বলবো, বিভিন্ন বর্ডারগুলো তাদের পণ্যবাহী ট্রাক চলাচল শুরু করলেও আমার পেছনে যে রেল লাইন দেখা যাচ্ছে এটা কিন্তু ভারতবর্ষের সর্বশেষ রেল স্টেশন, অর্থাৎ কিনা গেদে রেল স্টেশন। এই রেলপথেই কিন্তু কলকাতা থেকে ঢাকাগামী যে মৈত্রী এক্সপ্রেস, সেই এক্সপ্রেস চলে। এই যে বাংলাদেশের যে ঘটনা, এই ঘটনার পর থেকে সেই রেলপথ চলাচল, সেই যোগাযোগ কিন্তু বন্ধ। আমি ভিডিও জার্নালিস্টকে পুরো পেছন দিকটা দেখাতে বলবো। এই জায়গাটা হচ্ছে যে সমস্ত বাংলাদেশিরা বা ভারত থেকে যারা বাংলাদেশে যায় বা বাংলাদেশ থেকে যারা ভারতে আসে তাদের জন্য প্রাথমিকভাবে ওয়েটিং করার জায়গা, অর্থাৎ কিনা তাদের পাসপোর্ট ভিসাগুলো এখান থেকে চেক আপের যে প্রসেস সেটা শুরু হয়। প্রতিদিন এখান থেকে হাজারে হাজারে যাত্রী আসা যাওয়া করলেও এই পরিস্থিতিতে কিন্তু সেই সংখ্যাটা প্রচণ্ড কমেছে। আর এখানকার যে সিও, অর্থাৎ 32 নম্বর ব্যাটালিয়নের যে সিও সুজিত কুমার, তিনি কি করেছেন, আজকে সকালবেলায় এখানে স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং গ্রামবাসীদের নিয়ে একটা মিটিং করেছে এবং সেই মিটিং থেকে বলা হয়েছে আশপাশের যে পাটের জমি সেইগুলোকে আগে কেটে ফেলতে হবে, যাতে যে সমস্ত অনুপ্রবেশকারীরা আসছে তাদেরকে দূর থেকে ফলো করা যায়। তার পাশাপাশি এলাকায় যাতে কোনো বাংলাভাষী নতুন করে প্রবেশ করতে না পারে, অর্থাৎ পাশের যে বাংলাদেশ তারাও বাংলা ভাষায় কথা বলে, আর পাশের জেলা নদিয়া এরাও বাংলা ভাষায় কথা বলে, যাতে এই ভাষাগত সুবিধাটা নিয়ে কোনো অনুপ্রবেশকারী যাতে প্রবেশ করতে না পারে সেদিকেও কিন্তু কড়া নজর রেখেছে এই 32 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ আধিকারিকরা। তার পাশাপাশি কিছুক্ষণ আগে স্থানীয় বিধায়ক ঘুরে গেছেন এলাকায়। তিনি যেটা অভিযোগ করেছে, এই কৃষ্ণগঞ্জ বিধানসভার দীর্ঘ যে খানিকটা জায়গা যেটা তার কাটার কোনো বেড়া অর্থাৎ ফেন্সিং এর কোনো কাজ নেই, সেখান দিয়েও যে কোনো সময় অনুপ্রবেশকারীরা প্রবেশ করতে পারে। যদিও ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী তারা কিন্তু সজাগ দৃষ্টি রেখেছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সম্পূর্ণ রকম যে তারা চেষ্টা রেখেছে বা তারা যে সাকসেস হবেই, এটাও কিন্তু এক প্রকার বিএসএফ সূত্রে জানানো হয়েছে। মোটের ওপর এই দু দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু কিছুটা হলেও এই আসা যাওয়ার পথের যে একটা জিনিস একদম স্পষ্ট, একদিকে যেমন মৈত্রী এক্সপ্রেস আপাতত বন্ধ রয়েছে কারণ এখন সেখানে যাতায়াত করাটা সম্ভব নয়, অপরদিকে আরো খুব গুরুত্বপূর্ণ যেটা মনে হলো যে পাটের ক্ষেত একটু ছোট করে দিতে বলা হয়েছে, যেটা দূর থেকে বোঝা যায় একই ভাষার ব্যবহারের সুবিধা নিয়ে কোনো অনুপ্রবেশ যাতে না ঘটে সেই দিকটা তো নজর দেওয়া হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আরো একবার যাবো ফুলবাড়ির দিকে, সেখান থেকে আমাদের রয়েছেন অপর প্রতিনিধি রণজিৎ। রণজিৎ, তুমি ফুলবাড়ির কোন অংশে রয়েছো, সেই সীমান্তকে কতটা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সেই দিকটা যদি একটু দেখাও। দেখো সুজিতা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফুলবাড়ির ভারত বাংলা সীমান্তে। ঠিক আমার পেছনে একটু দেখানোর চেষ্টা করব। 100 মিটার দূরে রয়েছে ফুলবাড়ির ভারত বাংলা সীমান্তের জিরো পয়েন্ট। এই জিরো পয়েন্ট দিয়ে কিন্তু সকাল থেকেই আমদানি রপ্তানিকারী গাড়িগুলো যেমন প্রবেশ করেছে বাংলাদেশে, ঠিক সেরকমভাবে সাধারণ মানুষ তারা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে এসছেন এবং ভারত থেকে বাংলাদেশে গিয়েছেন। আমি একটু দেখানোর চেষ্টা করবো। ঠিক আমার হাতের বাঁদিকে এই ধরনের চেকপোস্ট ব্যবহার করে কিন্তু যেমন গাড়ির উপরে নজর রাখা হচ্ছে, পাশাপাশি মিরার ইত্যাদি জিনিস ব্যবহার করে কিন্তু গাড়ির নিচে, গাড়ির ডালা, গাড়ির ড্রাইভারের পাশের অংশ সেগুলোকেও দেখা হচ্ছে। পাশাপাশি আমার ডান দিকে একটু দেখানোর চেষ্টা করব, কাটা তার রয়েছে। এই কাটা তার ঘিরে কিন্তু ইতিমধ্যে বিএসএফের টহলদারি বেড়েছে। পাশাপাশি এই কিছুক্ষণের মধ্যে কিন্তু উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, অর্থাৎ রাতের বৃষ্টির সুযোগ নিয়ে যাতে কোথাও কোনো অনুপ্রবেশের ঘটনা না ঘটে সেই দিকগুলো কিন্তু স্পষ্ট করে রাখা হচ্ছে। কারণ সেখানে নাইট ভিশন ক্যামেরা, অত্যাধুনিক ড্রোন, নাইট ভিশন ড্রোন ইত্যাদি কিন্তু ব্যবহার করা হবে বিএসএফের তরফ থেকে। সূত্র মারফত আমাদের কাছে এই খবর এসে পৌঁছচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গাতে কিন্তু অত্যাধুনিক সরঞ্জাম ইতিমধ্যে বিএসএফের হাতে পৌঁছে গিয়েছে। বাংলাদেশের কোনো ফাঁক রাখা হচ্ছে না। সঙ্গে থাকো রণজিৎ, কিংশুক, পলাশ, পিঙ্কি, ঐন্দ্রিলা, তোমরা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকো। আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা ব্রেকের। আমরা ছোট্ট একটা ব্রেকের পর আবারও যাবতীয় আপডেট নিয়ে ফিরছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বিরতিতে যাওয়ার আগে আমরা ফুলবাড়ির দিকে নজর রাখছিলাম এবং চারদিকে যে নজরদারিটা লাগাতার চলছে এ বিষয়ে সন্দেহ নেই। ড্রোন নিয়ে আসা হয়েছে ওপর থেকে নজরদারি চালানোর জন্য। আমি আরো
সেই গুরুত্বপূর্ণ সীমান্তে চলে যাব যেখানে রয়েছেন ঐন্দ্রিলা। পেট্রাপোল সীমান্তে আমি যাবো ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, সময় এগোচ্ছে, এই ট্রাকের যাতায়াত কিরকম ভাবে চলছে, কতক্ষণ নজরদারি চলছে, কেউ সেখান থেকে, কোনো মানুষ সেখান থেকে আসার চেষ্টা করছেন কিনা, এই ছবিগুলো যদি একটু দেখাও আমাদের। সৃজিতা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে একদম জিরো পয়েন্টে। ওপারে হচ্ছে বেনাপোল সীমান্ত আর এপারে হচ্ছে পেট্রাপোল, অর্থাৎ বাংলাদেশের বেনাপোল এবং এই আমাদের দেশে অর্থাৎ ভারতে হচ্ছে পেট্রাপোল, এবং তার মধ্যেখানে যে দুটো বর্ডার রয়েছে সেই বর্ডারের গেট কিন্তু এই মুহূর্তে একেবারে খোলা রয়েছে। এবং যেহেতু দুটো বর্ডার খুলে দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু যারা সীমান্তরক্ষী বাহিনী রয়েছে তারা কিন্তু অত্যন্ত পরিমাণে চেকিং শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, আরও নিরাপত্তা বাড়ানো হচ্ছে যেহেতু রাত বাড়ছে, এবং এই গোটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেট্রাপোল সীমান্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টা উঠে আসছে যাতে রাতের বেলা বৃষ্টি হলে কেউ এপার থেকে ওপারে আসে যাতে না আসে, সেই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে। শুধু তাই নয়, সকাল থেকে আমরা দেখেছিলাম যে এই যে রাস্তা, এই রাস্তা বা এই গেটটা দিয়ে কিন্তু মূলত সবাই গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স এই দুটো যানকে কিন্তু একমাত্র যেতে দেওয়া হচ্ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যত বেলা বাড়ছে এই গেট দিয়ে কিন্তু বাংলাদেশে আটকে পড়া যে সমস্ত ট্রাকগুলো ছিল সেই ট্রাকগুলো কিন্তু প্রবেশ করছে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একের পর এক ট্রাক, যেগুলো কিনা 8 দিন 10 দিন কেউ 12 দিন। যত রাত বাড়ছে তত নজরদারি বাড়ছে, কোনো খামতি রাখা হচ্ছে না। ফুলবাড়িতে আরো একবার যাব পিঙ্কি, একদিকে সীমান্তের ছবি যেমন দেখবো তেমন অপরদিকে বাণিজ্যিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা কি বলছেন সেটাও একটু শোনার চেষ্টা করব। অপরদিকে বাংলা মানে অর্থমূল্যও কমে গিয়েছে, বাংলাদেশের অর্থের মূল্যও কমে গিয়েছে, সেটাও একটা সমস্যার জায়গা তৈরি করছে পিঙ্কি। দেখো, খুব গুরুত্বপূর্ণ কথা তোমাকে জানাই যে উত্তরবঙ্গে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আমাদের প্রতিনিধি বলছিলেন। এবং তার ফলে যে বর্ডারগুলো রয়েছে সেগুলোকে আরও সিকিউর করার জন্য এবং রাতে চেকিং বাড়ানোর জন্য, বৃষ্টি হলে যাতে সেখানেও চেকিং বাড়ানো যায় সেটার জন্য কিন্তু আগে থেকে ইকুইপড বিএসএফ বলা যেতে পারে নাইট ভিশন ক্যামেরা যেমন ব্যবহার করা হচ্ছে। তার পাশাপাশি তাদের যদি ভারী বৃষ্টি হয় সেই সময় সুযোগ যাতে নিয়ে কোনো অনুপ্রবেশ বা চোরাচালান না হতে পারে সেটার জন্য কিন্তু বাড়তি টহল দেওয়া হচ্ছে। তোমাকে যেমনটা জানাচ্ছিল যে তাদের সঙ্গে রেন ইকুইপমেন্ট সঙ্গে রাখা হচ্ছে যাতে এমন তুমি জানো যে ফেন্সিংহীন এমন বহু গ্রাম রয়েছে যেখান থেকে অনুপ্রবেশ হওয়ার সম্ভাবনা থেকে যায়। বেশ, অর্থাৎ গভীর রাতেও যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়গুলোতেও যথেষ্ট সজাগ থাকছে বিএসএফ। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে, খারাপ ওয়েদারের সুযোগ নিয়ে যাতে কিছু করানো যায় সেই দিকটা তো নজর থাকছে। আমি আরো একবার চলে যাবো গেটে সীমান্তে। পলাশ সেখান থেকে রয়েছে। পলাশ, সময় যাচ্ছে, অন্ধকার ঘনিয়ে আসছে, গেটে সীমান্তের ছবিটা তোমার সঙ্গে। মিনিট বা কয়েক ঘন্টার সময় বাকি, তার কারণ সন্ধ্যে 6টার পর দু দেশের যে আসা যাওয়া সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। আমি একটু ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, এই যে যারা ওয়েটিং এ আছে এদের প্রত্যেকের সমস্ত রকম সার্চিং এবং পাসপোর্ট ভিসা এগুলো চেকিং হচ্ছে। এটা চেকিং খুব দ্রুততার সঙ্গে হচ্ছে, যদিও লোকজন খুব অল্প আসা যাওয়া করছে। এই চেকিং হয়ে যাওয়ার পর তারা ওইখান থেকে বেরিয়ে আসবে, এবং এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়েই অশান্ত বাংলাদেশ, অর্থাৎ এই মুহূর্তে যে অশান্ত বাংলাদেশ যে সমস্ত মানুষ তারা আসার পরের পরিস্থিতিটা, সেখানেও নজরদারি চালানোটা, সেটাই হয়তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু চ্যাংরাবান্ধায় যাবো। পলাশ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি কিংচুক রয়েছে। চ্যাংরাবান্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। চ্যাংরাবান্ধার ছবিটা তোমার সঙ্গে, কিংচুক। একদমই তাই, তোমাকে আমি প্রথমে একটা ছবি দেখাই। দেখো, সুবীর যে কথাটা বলছিল যে বাংলাদেশ বর্ডার, এই দেখো বাংলাদেশ বর্ডার, অপোজিটে যে গাছগুলি দেখতে পাওয়া যাচ্ছে রাস্তা ধরে সেটাই কিন্তু বাংলাদেশ। অর্থাৎ কতটা কাছে বাংলাদেশ সেটা সহজেও অনুমেয়, মানে ঢিল ছোড়া দূরত্ব নয়। আমি যদি একটা পা বাড়াই তাহলে বাংলাদেশে পড়বো। আর ঠিক সে জায়গায় দাঁড়িয়ে তাই কঠোর নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে এই সমস্ত এলাকা বিএসএফ এর পক্ষ থেকে, কারণ অপারেশন অ্যালার্ট জারি রয়েছে। একদিকে যেমন ড্রোন, নাইট ভিশন ক্যামেরা, তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ যে ভাষা এক, দূরত্ব কম, কাজে সেখান থেকে অনুপ্রবেশের সংখ্যাটাও আরো বেশি থাকে। বেশ, আমি একদম শেষ লগ্নে চলে যাব। ফুলবাড়িতে রণজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। রণজিৎ, রাত বাড়ছে, সেখানে নজরদারির প্রয়োজনীয়তাও আরো বাড়ছে, কোনো বিশেষ পদক্ষেপ?
বেশ, রণজিতের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আমরা সকল প্রতিনিধির সঙ্গে কথা বলে যা যা বুঝতে পারলাম সেটা আপনাদেরকে জানিয়ে রাখি যে স্বাভাবিকভাবে বিভিন্ন সীমান্তে ট্রাক চলাচল একটা সময়ের পর বন্ধ হয়ে গেলেও যাতে রাতের অন্ধকার এবং খারাপ ওয়েদারের সুযোগ যাতে না নেওয়া যায় সেই সমস্ত ব্যবস্থাগুলোকেও শক্তিশালী করা হয়েছে, লাগাতার নজরদারি রয়েছে, বাড়ানো হচ্ছে, শক্তিশালী করা হচ্ছে নজরদারি। এই সমস্ত কিছুর দিকে আমাদের নজর থাকবে। আজকে হচ্ছে থেকে সেগমেন্ট এখানেই শেষ করছি। অন্যান্য পর্ব দেখুন একটা ছোট্ট ব্রেকের পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।